আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত আমার হরর বাংলা চ্যানেলে। আজকের গল্পটা শুনবেন তো, ঘুম হারাম। কারণ এই গল্পের প্রতিটি সুতো বোনা হয়েছে রক্ত, কান্না আর এক নির্দোষ মেয়ের অভিশাপে। নাম তার নকশিকাঁথার আত্মা। এই গল্পে থাকবে ভেজা মাটি, ভাঙা হাড়, জং ধরা 5 ফোড়ন টিন আর এক কাঁথা, যে কাঁথা নয়, সে জীবিত। তো চোখ বন্ধ করেন না, কারণ আপনি যদি একবারও পিছন ফিরে তাকান, সে আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে। গাঁচড়া গ্রামের মানুষ কখনো বাইরের কাউকে ডাকে না, বিশেষ করে যখন বর্ষা আসে, যখন মেঘনা নদী উথলে পড়ে, যখন ধান ক্ষেত জলে ডুবে যায়, আর যখন পুরনো বটগাছের ডালে 3টে জুটের ফাঁদ নিজে থেকে দোল খেতে থাকে বাতাসহীন রাতে। সেই গ্রামে আমি এসেছিলাম গবেষণার জন্য। আমার নাম রিয়াদ, ঢাকা ইউনিভার্সিটির মানব বিজ্ঞানের ছাত্র। আমার থিসিসের বিষয় বাংলাদেশের গ্রামীণ অভিশাপ ও নকশিকাঁথার আধ্যাত্মিক প্রতীকীয়তা। শুনে হয়তো মনে হয় বোকামি, কিন্তু আমি জানতাম এই কাঁথাগুলো শুধু কাপড় না, এগুলো কারোর চোখের জল, কারোর শেষ নিঃশ্বাস, কারোর অপূর্ণ প্রার্থনা। গ্রামে ঢুকতেই বুড়ো মৌলবী আমাকে থামিয়ে দিল। চোখে কালো ছায়া, হাতে তসবি। ওই বাড়িটা দেখছ? হাত তুলে দেখালো এক ভাঙা চালার দিকে। ওখানে কখনো যেও না, সেই বাড়ির মেয়েটা, সে এখনো ফেরে। মেয়েটা কে ছিল? আমি জিজ্ঞেস করলাম। ফাতিমা, মৌলবী ফিসফিস করে বলল। 8 বছরের ছোট্ট মেয়ে। মা মারা যাওয়ার পর সে নিজেই নকশিকাঁথা বুনত। প্রতিটি ফুলে লিখত, মা তুমি কোথায়? কিন্তু গ্রামের লোক বলতো মেয়েটা ডাইনি, কারণ সে রাতে কথা বলতো কাউকে ছাড়াই, আর কাঁথার সুতো লাল হয়ে যেত রক্তের মতো। তারপর এক রাতে 3 জন গ্রামের বড় লোক তাকে ধরে নিয়ে গেল বটগাছের নিচে। বলল ডাইনির শাস্তি মরণ। তারা তাকে জোর করে গিলিয়েছিল গরম 5 ফোড়ন, তারপর গলায় দড়ি দিয়ে ঝুলিয়েছিল। আমার গা শিউরে উঠল। কিন্তু মরার আগে মৌলবী চোখ নামিয়ে বলল, সে শেষ কাঁথাটা শেষ করেছিল। লাল সুতোয় লিখেছিল, আমি ফিরব না। কিন্তু সে ফিরেছে, প্রতি বর্ষায়। আর যে কেউ ওই কাঁথা ছুঁয়েছে, সে আর জীবিত থাকে মা। আমি রাতে গিয়েছিলাম সেই বাড়িতে। মৌলবীর কথা মাথায় রাখিনি, ভেবেছিলাম গ্রামীণ কুসংস্কার। কিন্তু যখন দরজা ঠেলে ভিতরে ঢুকলাম, তখন বুঝলাম এখানে কোনো কুসংস্কার নেই, এখানে আছে সত্য। ভিতরে গন্ধ, ভেজা মাটি, পচা কাপড় আর জং ধরা লোহার। মেঝেতে ছড়ানো ছিল একটা নকশিকাঁথা, লাল কালো রঙের। কাঁথার কোনায় লেখা, আমি ফিরব না, কিন্তু অক্ষরগুলো যেন নড়ছিল। আমি ক্যামেরা চালু করলাম। রেকর্ডিং শুরু হলো। হ্যালো, আমি রিয়াদ। আজ রাত 11:03 গাঁচড়া গ্রামের ফাতিমার বাড়িতে আছি। হঠাৎ পিছন থেকে একটা শব্দ, টপ টপ টপ, যেন কেউ ভিজে পায়ে হাঁটছে। আমি ঘুরে তাকালাম, কিছু নেই, কিন্তু মেঝেতে পিছন দিকে ফেরা পায়ের ছাপ। হাঁটু থেকে নিচে কাদা, আর ছাপগুলো উল্টো, গোড়ায় সামনে, আঙুল পিছনে। হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কাঁথাটা তুলে নিলাম। সেই মুহূর্তে বাইরে বজ্রপাত, আলো নিভে গেল, আর ক্যামেরার স্ক্রিনে দেখলাম আমার পিছনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে। চোখ দুটো কালো, নাক নেই, মুখে কালো সুতোয় সেলাই, গায়ে ভিজে কাফন, যার সাথে জড়ানো নকশিকাঁথার টুকরো। আমি চিৎকার করে দৌড় দিলাম, কিন্তু দরজা বন্ধ, আর কাঁথাটা আমার হাত ছেড়ে নিজে থেকে উড়ে গিয়ে জানালায় লাগলো। জানালা দিয়ে দেখলাম বাইরে বৃষ্টি নামছে, আর মাঠের মাঝে দাঁড়িয়ে ফাতিমা, হাতে একটা জং ধরা 5 ফোড়ন টিন। টিন থেকে কালো তেলের মতো কিছু পড়ছে মাটিতে। সে আমার দিকে তাকালো, মুখের সেলাই খুলে গেল, আর সে বলল, তুমি কি সত্য বলেছ? পরের দিন আমি গ্রামের এক বুড়ির কাছে গেলাম। নাম ছিল আমিনা খালা। বলল সে ফাতিমার মায়ের বন্ধু ছিল। ওই কাঁথা শুধু কাপড় না, আমিনা খালা কাঁপতে কাঁপতে বলল, ওই কাঁথায় ফাতিমার আত্মা আবদ্ধ। মা মারা যাওয়ার পর সে প্রতি রাতে কাঁথা বুনত। বলতো মা যদি ফিরে আসে তো এই কাঁথায় ঢাকা পড়বে।
কিন্তু মা ফেরেনি, আর গ্রামের লোক তাকে হত্যা করল। কেন কেন তাকে ডাইনি বলল? কারণ একদিন সে বলেছিল, আমার মা বাঁচে আছে, ও আমাকে ডাকছে মেঘনার তলায়। গ্রামের লোক ভয় পেয়ে গেল, ভাবল মেয়েটা ভূতের সাথে কথা বলে। আমি জিজ্ঞেস করলাম, ফাতিমার মা কি সত্যিই মারা গিয়েছিল? আমিনা খালা চুপ করে গেল। তারপর একটা পুরনো ডায়েরি বের করল। এটা ফাতিমার মায়ের, পড়ো। ডায়েরির শেষ লাইন, আজ রাতে আমাকে নদীতে ফেলবে, আমি গর্ভবতী, কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমার স্বামী বলেছে তুই ডাইনি, তোর সন্তান শয়তানের। আমি মরব, কিন্তু আমার মেয়ে বাঁচবে। আমি তাকে শেখাবো কাঁথা বুনতে, আর সে সবাইকে শাস্তি দেবে। আমি অবাক হয়ে গেলাম। ফাতিমার মা মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছিল, আর ফাতিমা ছিল তার প্রতিশোধের অস্ত্র। সেই রাতে আমি আবার বাড়িটাতে ফিরলাম, কাঁথাটা ফেরত দেওয়ার জন্য। ভিতরে ঢুকতেই দেখলাম মেঝে ভিজে গেছে, যেন নদীর জল উঠে এসেছে, আর কোনায় দাঁড়িয়ে ফাতিমা। এবার সে হাসছিল। তুমি সত্য খুঁজেছ, সে বলল, তাই তোমাকে ছাড়ব না। আমি কাঁথাটা মাটিতে রাখলাম, বললাম, আমি তোমার গল্প বলবো, সবাইকে বলবো তুমি নির্দোষ ছিলে। ফাতিমার চোখ দিয়ে কালো জল পড়তে লাগলো। কিন্তু তারা তো আজও বাঁচে, সে ফিসফিস করল। ওরা তিনজন এখনো গাছড়ায় আছে। আমি জানতাম কথাটা সত্য। গ্রামের তিন বড় লোক, হাজি সাহেব, মুন্সি চাচা আর জমিদার রহিম, এখনো বেঁচে। তুমি চাও আমি ওদের শাস্তি দেব? আমি জিজ্ঞেস করলাম। ফাতিমা মাথা নাড়ল, আর তখনই কাঁথাটা উঠে এলো আকাশে। সুতোগুলো খুলে গেল, আর প্রতিটি সুতো থেকে বেরিয়ে এলো ছোট ছোট শিশু মুখ, চিৎকার করে কাঁদছে। আমি দৌড়ে বাইরে এলাম, কিন্তু পিছন শুনলাম, তুমি এখন আমার। পরের 3 রাতে গাছড়া গ্রামে 3টি মৃত্যু হলো। প্রথম রাতে হাজি শাহিদ মারা গেল। তার বুকের ওপর পড়েছিল একটা ভিজে নকশি কাঁথা, মুখে লেখা, আমি নির্দোষ ছিলাম। আর তার দুটো চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। দ্বিতীয় রাতে মুন্সি চাচা মারা গেল। তার গলায় জড়ানো ছিল লাল সুতো, আর হাতে ধরা একটা জং ধরা 5 ফোড়ন টিন, যার ভিতর থেকে কালো তেলের বদলে রক্ত পড়ছিল। তৃতীয় রাতে জমিদার রহিম মারা গেল। সে নিজেকে ঝুলিয়েছিল সেই বট গাছে, কিন্তু তার পায়ের নিচে মাটিতে লেখা, তুই কেন ফিরে এলি? গ্রামের লোক ভয়ে পালাতে শুরু করল, কিন্তু আমি থাকলাম, কারণ আমি জানতাম ফাতিমা আমাকে ছাড়বে না। চতুর্থ রাতে আমি বাড়িতে ফিরলাম। কাঁথাটা মাঝখানে পড়েছিল, আর ফাতিমা বসেছিল মেঝেতে, হাতে সূচ। এবার তোমার পালা, সে বলল। আমি তো তোমার পক্ষে ছিলাম, আমি চিৎকার করলাম। তুমি সত্য বলেছ, ফাতিমা বলল, কিন্তু তুমি দেখেছ আমার যন্ত্রণা, আর ক্যামেরায় রেকর্ড করেছ। তুমি আমাকে শো করতে চাও। আমি নীরব হয়ে গেলাম। সে ঠিক বলেছে। তুমি যদি সত্যিই আমার জন্য কাঁদো, তাহলে তোমার চামড়ায় আমি শেষ কাঁথাটা বুনব। আমি মাথা নাড়লাম। ফাতিমা সূচ দিয়ে আমার বুকে ফোঁটা দিল, রক্ত বেরিয়ে এলো, আর সে সেই রক্তে সুতো ডুবিয়ে আমার গায়ে লিখতে শুরু করলো, আমি ফিরব না। ব্যথা অসহ্য, কিন্তু আমি চিৎকার করলাম না, কারণ আমি জানতাম এটাই আমার শাস্তি। পরের দিন আমার ক্যামেরা পাওয়া গেল বাড়ির ভিতরে। মেমোরি কার্ডে শেষ ভিডিওটা চালানো হলো। ভিডিওতে আমি বলছি, আমি রিয়াদ, আজ আমার শেষ রাত। ফাতিমা আমাকে ক্ষমা করেছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। যদি কেউ এই ভিডিও দেখে, কখনো নকশি কাঁথা ছুঁইও না, কারণ প্রতিটি কাঁথার ভিতরে থাকে এক নির্দোষের আত্মা, আর সে আত্মা কখনো শান্তি পায় না যতক্ষণ না সবাই মরে যারা তাকে হত্যা করেছে। ভিডিও শেষ হওয়ার আগে আমার মুখের ওপর একটা ছোট্ট হাত এসে পড়ে, আর স্ক্রিন কালো হয়ে যায়। আজও গাছড়া গ্রামে কেউ থাকে না, বাড়িগুলো ভাঙা, বটগাছটা এখন শুকনো। কিন্তু বর্ষার রাতে যদি কেউ সেখানে যায়, সে দেখবে একটা ভিজে নকশি কাঁথা মাঠে পড়ে আছে, আর কাঁথার পাশে একটা ছোট্ট হাতের ছাপ, উল্টো দিকে। কেউ কেউ বলে ফাতিমা এখনো খুঁজে বেড়ায় তার মাকে। কেউ বলে সে যাদের মিথ্যা বলে তাদের নিয়ে যায়, আর কেউ বলে যে কাঁথাটা ছুঁয়েছে সে এখন ফাতিমার অংশ। আজকের গল্প শেষ, কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনার ঘরের কোনায় পড়ে থাকা সেই পুরনো কাঁথাটা শুধু কাঁথা,
যদি রাতে আপনার ঘুম ভাঙে, যদি মেঝেতে পায়ের ছাপ দেখেন, যদি কানে শোনেন, মা তুমি কোথায়, তখন মনে রাখবেন, ফাতিমা শুধু গাছড়া গ্রামে নয়, সে আপনার পিছনেও আছে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হতে পারে আপনার নিজের।